মধ্যেই হঠাৎ আমি কেমন শীতল হয়ে গেলাম। আমার মনের জোর তলানিতে ঠেকলো। তখন মনে মনে ভাবলাম, ওরা এক্ষুনি চলে যাক, ওরা থাকলেই সর্বনাশ। আমার আমার মাথা ব্যথা শুরু হলো। কানের মধ্যে বো বো আওয়াজ হচ্ছে, সমস্ত পৃথিবীটা যেন তুলছে। আমি আমি কেমন নিস্তেজ হয়ে পড়ছি। কিন্তু কিন্তু তারা বসেই রইল, কোথাও গেল না। ওদের কথা আর ফুরোয় না। এদিকে আমার কানের ভেতরে শব্দটা আরো স্পষ্ট হচ্ছে। শব্দটা চলছে তো চলছেই, আরো আরো স্পষ্ট হলো। আমার ভেতরটা উথাল পাতাল করছে। কিন্তু সেই ভাবটা ছেড়ে ফেলার জন্য আমি আরো সহজভাবে কথাবার্তা বলতে লাগলাম। কিন্তু বলতে দিচ্ছে কই, শব্দটা যে বেড়ে চলেছে, আরো আরো স্পষ্ট হচ্ছে অতি দ্রুত। এখন আমি কি করি এবার বুঝতে পারলাম। আজ আপনারা শুনবেন এডগার অ্যালান পোয়ের দ্য টেল টেল হার্ট। গল্পটির নাট্যরূপ দিয়েছেন তাপস ঘোষ। গল্প পাঠে তমাল, তাপস এবং মনোতোষ। সম্পাদনা তমাল, পোস্টার ডিজাইন মনোতোষ, সামগ্রিক পরিচালনায় তাপস ঘোষ। শুরু হচ্ছে আজকের গল্প, এডগার অ্যালান পোয়ের দ্য টেল টেল হার্ট। স্যার, আপনার চা। আরে তুমি এসেছো, বসো বসো। তোমার সাথে গল্প করে বেশ আরাম বোধ করি। আমি বসবো? তুমি জানা কে বসবে? আরে তোমাকে দেখলে আমি খুব খুশি হই। সারাদিন তুমি কাজ করো, তাই তোমায় পাইনি। কিন্তু আমার যে অনেক কাজ বাকি। রাখো তোমার কাজ। আরে কাজের কৈফিয়ত তো আমাকে দিতে হবে, সে তো আর নেই। সে থাকলে নয় আলাদা ছিল। এখানে বলে রাখা ভালো, সে অর্থাৎ ওই বৃদ্ধের স্ত্রী, উনি মারা গেছেন প্রায় 2 বছর। তাই ধনী বুড়ো কেমন নিশ্চুপ হয়ে গেছে। তবে সে আমায় খুবই পছন্দ করে। আরে তুমি তো জানো আমি ইয়াং বয়সে কত জায়গা ঘুরেছি। তারই একটা কাহিনী আজ তোমায় বলবো। তুমি আগের মতোই সেটা লিখে রাখবে। তারপর কোনো প্রকাশক দেখে একটা ভ্রমণ কাহিনীর বই বের করব। কি কি লিখে রাখবে তো? আমি মাথা নিচু করে সম্মতি দিলাম। আর শোনো, আমার 14 পুরুষে কেউ নেই, কোনো উত্তরাধিকারী নেই। তাই ঠিক করেছি আমার অর্ধেক সম্পত্তি তোমাকে দেব, আর বাকি অর্ধেক কোনো আশ্রমে দান করব। এমন ভালোবাসা সত্ত্বেও আমি ওই বুড়োটাকে ঠিক সহ্য করতে পারতাম না। তার কারণ ভয়। এমন বিচলিত আগে কখনো হয়নি। আগে কোনোদিন আমার মনে অপরাধ করার ইচ্ছেও জাগেনি। অথচ কি বিরাট কাণ্ড আমি ঘটিয়েছি। তবুও আমি এখনো সেই রকমই আছি। কিন্তু তোমরা আমাকে পাগল বলবে কেন? অসুখটা আমার ইন্দ্রিয়কে ধারালো করেছে, ধ্বংস করেনি বা ভোঁতাও করে দেয়নি। সব থেকে বড় কথা, আমার কান এতটাই তীক্ষ্ণ হয়েছিল, স্বর্গমর্তের সব কথাই আমি অবলীলায় শুনতে পেতাম। আর নরকের কথা, হ্যাঁ, সেটাও আমার কানে আসতো সমানভাবে। তাহলে আমি কি করে পাগল হলাম? কান পেতে শোনো, খেয়াল করো আমি কতটা সুস্থ, কত শান্তভাবে পুরো গল্পটা তোমাদেরকে বলতে পারছি। ধারণাটা আমার মাথায় প্রথম কিভাবে এসেছিল তা বলা বেশ কঠিন। কিন্তু একবার আমার মাথায় তা ঢুকতেই দিন রাত আমাকে সেটা তাড়া করতে লাগলো। আমার কোনো হিতাহিত জ্ঞান ছিল না, কোনো আবেগও ছিল না। বৃদ্ধ লোকটাকে আমি ভালোবাসতাম, সে কোনোদিন আমার কোনো ক্ষতি করেনি। আমি লোভী নই, তার সোনার প্রতিও আমার কোনো আগ্রহ ছিল না। কিন্তু আসল ব্যাপারটা ছিল তার চোখ, বিশেষ ধরনের চোখ। তার চোখ দুটো শকুনের মতন ছিল, কোটরের মধ্যে ঢুকে থাকা দুটো ধূসর নীল চোখ, স্বচ্ছ আবরণে ঢাকা। সেই চোখের দৃষ্টি আমার উপর পড়লেই
আমার শরীরে রক্ত শীতল বরফ হয়ে যেত। মনে হতো আমি এবার সত্যি ইহজগৎ ত্যাগ করব। সেই কারণেই একটু সময় নিলাম। তারপর এক সময় প্রতিজ্ঞা করলাম এর বিহিত করা প্রয়োজন। তাই স্থির করলাম বুড়োটাকে খুন করব, না হলে তার দৃষ্টি আমাকে ধীরে ধীরে খুন পোকার মতন কুড়ে কুড়ে খাবে। তাই ওই বুড়োর মৃত্যু ছাড়া আমার নিস্তার নেই। এটাই হচ্ছে আসল কথা। তোমরা হয়তো মনে করছো যে আমি পাগল। পাগলটা তো কিছুই জানে না, কিন্তু তোমরা তো আমাকে লক্ষ্য করেছ, আর তাহলে অবশ্যই খেয়াল করেছ আমি কত বিজ্ঞের মতন অগ্রসর হয়েছি, কত সতর্কতা নিয়ে, কতটা দূরদৃষ্টির সঙ্গে পিশাচের মতন আমি এই কাজে হাত দিয়েছি। বুড়োটাকে খুন করার আগের পুরো 7 দিন তার সাথে আমি যতটা ভালো ব্যবহার করেছি, আগে তার সাথে কোনোদিন এমন ব্যবহার করিনি। আর প্রতিদিন মাঝরাতে তার দরজা ছিটকিনি ঘুরিয়ে সেটা খুলেছি। কতই না যত্ন করে সেই কাজ করেছি। এরপর দরজাটা মাথা গলাবার মতন ফাঁক হলে পুরো ঢাকনা দেওয়া একটা লণ্ঠন ঢুকিয়ে দিলাম। ঢাকনার কারণে লণ্ঠনের আলো বাইরে বেরোতে পারে না, তাই আমার উপস্থিতি টের পাওয়াও সম্ভব নয়। তারপর অতি সাবধানে আমার মাথাটা ঢুকিয়ে দিলাম। কত বুদ্ধি খাটিয়ে যে আমার মাথাটা ঢুকিয়েছিলাম, সেটা যদি দেখতে তবে তোমাদেরও হাসি পেত। প্রথমে মাথাটা ধীরে ধীরে সামনে এগিয়ে দিলাম। বুড়োর গভীর ঘুম ভাঙল না। আমার পুরো মাথাটা সেই দরজার ফাঁকে ঢোকাতে 1 ঘন্টা সময় লেগেছিল। পরিষ্কার দেখতে পাচ্ছিলাম বুড়োটা বিছানায় অকাতরে ঘুমোচ্ছে। ঘুম ভাঙবার কোনো লক্ষণই নেই। আচ্ছা বলুন, কোনো পাগল কি এতটা বুদ্ধি ধরতে পারে? আর এরপর আমার মাথাটা যখন ঘরের মধ্যে প্রায় পুরোটাই ঢুকে গেছে, তখন খুব সাবধানে লণ্ঠনটার ওপরের কভারটা খুলে দিলাম। খুব সন্তর্পণে বুড়োর দিকে গিয়েছিলাম, কারণ দরজার কবজাগুলো ক্যাচকোচ শব্দ করছিল। লণ্ঠনের ঢাকনাটা ফাঁক হওয়ার ফলে সেটা থেকে একটু সরু আলোর রেখা বের হয়ে বৃদ্ধের শকুন চোখটার উপর গিয়ে পড়ে। তখনও আমার মনের মধ্যে একটা অজানা ভয় চেপে বসেছিল, যদিও পুরো চোখ বন্ধ ছিল। পুরো 7 রাত ধরে আমি এই একই কাজ করেছিলাম খুব সাবধানে, কিন্তু চোখটা তার সবসময় দেখতাম বোঝা, যার জন্য কাজ সমাধান করাটা আমার পক্ষে অসম্ভব হয়ে উঠল। ওই বুড়োটা তো আমার বিরক্তির কারণ নয়, কারণ হলো ওই শকুনের চোখ দুটো। আর প্রত্যেক দিন দিনের আলো ফোটার সাথে সাথেই বুকে সাহস সঞ্চয় করে ডেকে কথাবার্তা বলতাম। জিজ্ঞেস করতাম গতকাল রাতে তার কেমন কেটেছে। আমার কথায় বোধহয় বুড়োর মনে সন্দেহ জেগেছিল। হয়তো প্রতি রাতে ঠিক 12টার সময় আমি ওই ঘুমন্ত বুড়োর উপর নজর রাখি। 8 নম্বর রাতে দরজা খোলার ব্যাপারে আমি আরো সাবধান হলাম। এত ধীরে করছিলাম, ঘড়ির মিনিটের কাঁটার গতিও আমার থেকে বেশি। সে রাতের আগে আমি আমার নিজের শক্তি এবং বুদ্ধির খবর নিজেই জানতাম না। প্রত্যাশা মতন জয়ের আনন্দকে আমি আর চাপা দিয়ে রাখতে পারছিলাম না। তবুও আমার ধৈর্যের একটুও ঘাটতি হয়নি। যদিও আমি ভিতরে ভিতরে টকবক করে ফুটছি, জয় যেন আমাকে বারবার হাতছানি দিচ্ছে। বিষয়টা একটুখানি ভাবো, আমি আস্তে আস্তে দরজাটা খুলছি, অথচ আমার গোপন কাজ এবং চিন্তার কথা বুড়োটা ঘুণাক্ষরেও বুঝতে পারেনি। এটা মনে হতেই আমি একটু হেসে উঠেছিলাম। হয়তো হাসির আওয়াজ বুড়োটা শুনতেও পেয়েছিল। দেখলাম তখন যেন সে বিছানায় শুয়ে নড়ে উঠল। তোমরা কি মনে করো সেই অবস্থায় আমি পালিয়ে গেছিলাম? আরে না না, মোটেই সেটা নয়। কারণ ডাকাতের ভয়ে খড়খড়ি বন্ধ করে রাখায় তার ঘরটা ছিল ঘন অন্ধকারে আচ্ছন্ন। আমি জানতাম যে দরজা খোলার ব্যাপারটাও বুঝতেই পারবে না। তাই আমি আর দেরি না করে একটু একটু করে দরজাটাকে ঠেলছিলাম।
মাথাটা ভেতরে ঢুকিয়ে লণ্ঠনটা যে সময় খুলতে যাব, ঠিক সেই সময় আমার আঙুলের সঙ্গে দরজার কড়াটার একটা ধাক্কা লাগলো। সেই শব্দে বুড়ো বিছানায় লাফিয়ে উঠল। এদিক ওদিক দেখেও কিছু দেখতে না পেয়ে চিৎকার করে বলল, কে কে ওখানে? আমি কিন্তু চুপ করে থাকলাম, কোনো শব্দ করলাম না। ভাবুন আমার ধৈর্য, আমার বুদ্ধিমত্তা। এইভাবে পুরো 1 ঘন্টা ধরে আমি আমার শরীরের কোনো অংশ এক চুলও নড়ালাম না, দম ধরে থাকলাম। বুড়োটা তখনও বিছানায় বসে কান পেতেছিল, ঠিক আমি যে এরকম রাতের পর রাত দেয়ালের মৃত্যু ঘণ্টার শব্দের দিকে কান পেতে রয়েছি। আমি তখনও স্থির দাঁড়িয়ে। তারপরেই অল্প গোঙানির শব্দ পেলাম। বড় ধরনের ভয়ের কোনো গোঙানি নয়, কোনো বেদনা কিংবা দুঃখের আওয়াজও না, না না না, ও এইসব মোটেই নয়। ভীষণ ভয়ে বিকল হয়ে পড়া হাট থেকে যেরকম শব্দ হয়, ঠিক সেই রকম। এই শব্দ আমার খুবই পরিচিত। রাতের পর রাত সারা পৃথিবী যখন ঘুমে আচ্ছন্ন থাকে, তখন এই ধরনের শব্দ আমার বুকের গভীর থেকে উঠে আসে। তার ভয়ঙ্কর উপস্থিতিতে আমার নিজেরই ভয় আরো ঘন হয়ে যায়। এই কারণেই বলছি, এই শব্দ আমি ভালো করে চিনি। বৃদ্ধ মানুষটি সেই অনুভূতিটা বুঝতে পেরে ভেতরে ভেতরে আমি খুশি হলেও তার জন্য আমার দয়া হলো। আমি জানি প্রথম যে সামান্য শব্দ হয়, সেই শব্দটা শোনার পর সে পাশ ফিরে শোয়ার পর থেকেই আর ঘুমোয়নি। তার সেই ভয় দিনকে দিন বেড়েই যাচ্ছে। সেসব ভয়কে সে অহেতুক ভয় বলেই ভাবতে চেষ্টা করে, কিন্তু পারে না। নিজের মনেই সে নিজেকে বলতো, ওটা চিমনি ভেতরকার বাতাস ছাড়া আর কিছু নয়। একটা ইঁদুর হয়তো মেঝেতে বারবার যাচ্ছে আসছে, কিংবা একটা ঝিঝি পোকা প্রথম ঝিঝি শব্দ করে উঠেছে। না না, এবার ঘুমিয়ে পড়ি। হ্যাঁ, এইসব অনুমানকে সত্যি ভেবেই সে নিজেকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু বৃথা সে চেষ্টা, সবই বৃথা। কারণ চারদিকে বিপদ ওঁত পেতে বসে রয়েছে। স্বয়ং মৃত্যুদূত এগিয়ে এসে কালো ছায়া ফেলেছে বৃদ্ধের সামনে, ঢেকে ফেলেছে নিজের শিকারকে। ধীরে ধীরে সে জায়গা ছোট করে বুড়োর প্রাণ ভোমরা খামচে তুলে নেবার জোগাড় করছে। বুড়ো তার অনুভূতিতেই আমার উপস্থিতি টের পাচ্ছিল। বাস্তবে সে এই মৃত্যুদূতের কোনো উপস্থিতিই টের পায়নি। অনেকক্ষণ ধৈর্য ধরে থাকার পরও বুড়ো যখন ঘুমোলো না, তখন অতি সাবধানে সুকৌশলে আমি লণ্ঠনের ঢাকনা আর একটুখানি ফাঁক করলাম। শেষ পর্যন্ত মাকড়সার জালের মতো একটা সরু আলোর রেখা লণ্ঠনের ফাঁক দিয়ে বের হয়ে ওই শকুন চোখটার উপর পড়ল। চোখটা খুলে আছে, বেশ বড় বড় করে খোলা। সেদিকে তাকিয়ে আমি খুব ভীষণ রেগে গেলাম। স্পষ্ট দেখতে পেলাম বিবর্ণ নীলের উপর একটা ভয়ের ছায়া। আমার হাড়ের ভিতরের মজ্জা পর্যন্ত জমে বরফ হয়ে গেল, কিন্তু বৃদ্ধের মুখ কিংবা শরীরের কোনো অংশই দেখতে পেলাম না। এর কারণ হয়তো আমি আলোর রেখাটিকে ফেলেছিলাম সেই অভিশপ্ত চোখের উপর। আবার আমি তোমাদের বলছি, যাকে তোমরা পাগলামি বলে ভুল করছো, সেটা আমার ইন্দ্রিয়গুলোর অতি সজাগ দিক ছাড়ার কিছুই নয়। আমি শুধু সুস্থ নই, অতিমাত্রায় সুস্থ। আর তখন আমার কানে এলো একটু নিচু একঘেয়ে দ্রুত শব্দ। তুলো দিয়ে ঢেকে রাখা ঘড়ি থেকে যেরকম শব্দ বের হয়, ঠিক সেই রকম। এই শব্দটাও আমার খুব পরিচিত। ওটা ওই বুড়োর হৃৎপিণ্ডের শব্দ। আমার রাগ আরো বেড়ে গেল। যেরকম দাম আমার শব্দ শুনে টকবগিয়ে ফুটে উঠে সৈনিকের তেজ, ঠিক তেমনি আমার রাগ গনগনে আগুনের মতন হয়ে গেল। কি অসীম ধৈর্য আমার! আমি তবুও চুপ থাকলাম, নিঃশ্বাস পর্যন্ত ফেলছি না। হাতের লণ্ঠনটাও স্থির। আলো রেখাটাকে চোখের উপর স্থির রাখার চেষ্টা করলাম। এরই মাঝে আমার হৃৎপিণ্ডের ধুকপুকানি বেড়েই চলল। প্রতিটা মুহূর্তে সেটি দ্রুত হচ্ছে, তার আওয়াজ বাড়ছে। আমার স্নায়ু দুর্বল। হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন, আমার স্নায়ু দুর্বল।
আর রাতের এই শেষ প্রহরে পুরনো বাড়িটার ভয়াল নির্জনতার মধ্যে আমার ভয় আরো বেড়েই চলল। তবু আমি বেশ কয়েক মিনিট চুপ করে দাঁড়িয়ে রইলাম। হৃৎপিণ্ডের শব্দ আরো বেড়েই চলল। মনে হলো হৃৎপিণ্ডটা হয়তো ভীষণ শব্দে ফেটে পড়বে। এবার নতুন একটা আশঙ্কা আমাকে পেয়ে বসলো। হয়তো এই শব্দটা কোনো প্রতিবেশীর কানেও যেতে পারে। তাহলে তো সর্বনাশ। না, দেয়াল আছে। এদিকে পুরোটা সময় তো হয়ে এসেছে। আর দেরি নয়। তীব্র সুতীক্ষ্ণ একটা চিৎকার করে আমি লণ্ঠনটা খুলে ফেললাম। তারপর লাফিয়ে ঘরের মধ্যে গেলাম। পুরোটা ভয়ে বলে উঠল, আমার মেরো না, আমি কি দোষ করেছি? আমার মেরো না। তারপর সে আর মাত্র একবার চিৎকার করলো। আসলে একবার চিৎকার করার সুযোগ পেল, মাত্র একবার। মুহূর্তের মধ্যেই তাকে টেনে বিছানা থেকে নামিয়ে ভারী বিছানাটা দিয়ে চেপে ধরলাম। যে সর্বশক্তি দিয়ে আমি তাকে চেপে ধরে আছি। কাজটা এতখানি এগিয়ে গেছে দেখে আমি হেসে ফেললাম। কিন্তু তারপরও আরো অনেকটা সময় হৃৎপিণ্ডের শব্দটা শোনা গেল। অবশ্যই এতে আমি বিরক্ত বোধ করলাম না। শব্দটা দেয়ালের বাইরে যেতে পারবে না। বুড়োটা ছটফট করছিল। আমার ভেতরটা তখন আনন্দে উৎফুল্ল হয়ে উঠছে। জয় জয় আমার হাতের মুঠোয়। আমি আবার হেসে উঠলাম। হাসি থামতে লক্ষ্য করলাম বুড়োর হৃদয়ের ধুকপুকানি থেমে গেছে। বুড়োটা মারা গেছে। আবার হেসে ফেললাম। চার দেয়ালের মধ্যে সেই হাসি প্রতিধ্বনিত হয়ে যতবার আমার কানে ফিরে এলো, ততবারই আমি এক অনাবিল তৃপ্তি পেলাম। আমার ভয় থেকে জয় পাওয়ার আনন্দ। বিছানাটা ছড়িয়ে মৃতদেহটা পরীক্ষা করলাম। হ্যাঁ, পাথর হয়ে গেছে। মৃত্যু এবার কঠিন। বুকের উপর তার হাতটা রাখলাম। অনেকক্ষণ রাখলাম। কোনো ওঠানামা নেই। মরে সে পাথর হয়ে গেছে। আর চোখ খুলতে পারবে না। এবার তাই তার চোখ আর আমাকে ভয় দেখাতে পারবে না। তোমরা কি এখন আমাকে পাগল ভাবছ? না, অমন ভেবো না। বুড়োর লাশটা যেভাবে লুকিয়েছি আর তাতে কতটা জ্ঞান আর সতর্কতা ব্যবহার করেছি সেটা শুনলেই বুঝবে আমি কতটা সুস্থ মস্তিষ্কের মানুষ। তাহলে ঘটনাটা শোনো। রাত ফুরিয়ে এসেছে। পাখিরা গা ঝাড়া দিয়ে তাদের নতুন দিনের শুরু করার প্রস্তুতি নিচ্ছে। আমি তখন কোনো শব্দ না করে চুপি চুপি কাজটা করে যেতে থাকলাম। প্রথমে লাশটাকে টুকরো টুকরো করলাম। কিভাবে টুকরো করলাম? কেন? প্রথমে মাথাটা সাবধানে কাটলাম, তারপর হাত, আর তার উপরে ছুরির চকচকে ধারে কেটে ফেললাম পা। ব্যাস। না, এখনো আমার বুদ্ধি পরিচয় তোমরা পাওনি। এবার শোনো তারপর কি হলো। তারপর খুব সাবধানে ঘরের মেঝের 3টে তক্তা তুলে ফেললাম। এক এক করে মাথা, পা, হাত তার মধ্যে লুকিয়ে দিলাম। কি ভাবছেন? কেমন বুদ্ধি? শোনো, এরপর তক্তাগুলোকে এত সুনিপুণভাবে বসালাম যে কোনো মানুষের চোখে সেটা ধরা পড়বে না। এরপর ধুয়ে মুছে পরিষ্কার করার মতন আর কিছুই ছিল না।
কোনো দাগ নেই, কোনো রক্তের চিহ্নও নেই। শুধু খুব সতর্ক থাকতে হয়েছিল, এই যা। সব কাজ যখন শেষ করলাম তখন 4টে বাজে। তখনও বেশ খানিকটা অন্ধকার চাপ চাপ হয়ে আছে। যখন ভাবছি সবই নির্বিঘ্নে শেষ করতে পেরেছি, তখনই দেয়াল ঘড়ির ঘন্টার শব্দ, আর সাথে সাথেই রাস্তার দিকে দরজায় টোকা দেওয়ার শব্দ হলো। আমি কিন্তু ভয় পেলাম না, প্রফুল্ল মনে নিচে নামলাম দরজা খোলার জন্যে। এখন আমার ভয় কি? আমার কাজ তো পরিষ্কার, ধরা পড়ার কোনো সম্ভাবনাই নেই। দরজা খুলতেই 3জন মানুষ ঘরে ঢুকলো। তাদের আমি চিনি না। ওরা নিজেদেরকে পুলিশ অফিসার বলে পরিচয় দিল। আমি যখন ভাবছি এত সকালে পুলিশ কেন, তখনই একজন পুলিশ বলল, রাতের বেলা একজন প্রতিবেশী একটা আর্তনাদ শুনেছে। সবাই ভাবছে এখানে কোনো অসামাজিক কাজ হয়েছে, সেই থানায় খবর দেয়, তাই আমরা এসেছি। এই বাড়িটা আমরা একটু তল্লাশি করব, আশা করি আপনার সহযোগিতা পাবো। আমি হাসলাম, আমার ভয় কি? ভদ্রলোকদের স্বাগত জানালাম, বললাম, আসুন স্যার। স্বপ্ন দেখে আমি চিৎকার করে উঠেছিলাম। স্যার বেশ কয়েকদিন হলো বাড়িতে নেই। একদিন দেখি ব্যাগেজ নিয়ে সন্ধ্যের সময় বেরোচ্ছেন। কোথায় যাচ্ছেন জানতে চাইলে উনি বললেন, তীর্থে যাচ্ছি বাবা, তুমি মাস দুয়েক এই বাড়ি ঠিকঠাক রেখো, কেমন? তারপর অফিসারদের সারাটা বাড়ি ঘুরিয়ে দেখালাম। তারা বেশ ভালোভাবেই খুঁজে দেখল। শেষে তাদের নিয়ে গেলাম বুড়োর ঘরে। পুলিশ দেখলো বুড়োর টাকা পয়সা বহাল তবিয়তেই আছে, কেউ হাত পর্যন্ত দেয়নি। অতিরিক্ত আত্মবিশ্বাসের ফলে আমি ঘরের মধ্যেই চেয়ার নিয়ে এলাম। তাদের অনুরোধ করলাম, স্যার এখানে বসুন। আর বিজয়ের উল্লাসে ও হঠকারিতা বসে আমি আমার চেয়ারটা পাতলাম ঠিক সেই জায়গায় যার নিচেই শুয়ে আছে আমার শিকার করা সেই লাশ। অফিসাররা সব তদন্ত করে খুশি, আমার আচরণে তারা সন্তুষ্ট। ওরা প্রশ্ন করলো, আমি খুশি মনে জবাব দিলাম। তারা নানা বিষয় নিয়ে আলাপ আলোচনা চালালো। ওদের একজন বলল, তাহলে বৃদ্ধ তীর্থেই গেছেন। তবে সেই ভয়ার্ত চিৎকারের কারণ কি? আরে ওই যে শুনলে না, স্বপ্নে ভয়ের কিছু দেখে চেঁচিয়ে উঠেছে। তাই হবে, এখানে সবই তো ঠিকঠাকই আছে। কিন্তু এই সব আলোচনার মধ্যেই হঠাৎ আমি কেমন শীতল হয়ে গেলাম। আমার মনের জোর তলানিতে ঠেকলো। তখন মনে মনে ভাবলাম, ওরা এক্ষুনি চলে যাক, ওরা থাকলেই সর্বনাশ। আমার আমার মাথা ব্যথা শুরু হলো। কানের মধ্যে বো আওয়াজ হচ্ছে, সমস্ত পৃথিবীটা যেন তুলছে। আমি আমি কেমন নিস্তেজ হয়ে পড়ছি। কিন্তু কিন্তু তারা বসেই রইল, কোথাও গেল না। ওদের কথা আর ফুরোয় না। এদিকে আমার কানের ভেতরে শব্দটা আরো স্পষ্ট হচ্ছে। শব্দটা চলছে তো চলছেই, আরো আরো স্পষ্ট হলো। আমার ভেতরটা উথাল পাতাল করছে। কিন্তু সেই ভাবটা ঝেড়ে ফেলার জন্য আমি আরো সহজভাবে কথাবার্তা বলতে লাগলাম। কিন্তু বলতে দিচ্ছে কই, শব্দটা যে বেড়ে চলেছে, আরো আরো স্পষ্ট হচ্ছে অতি দ্রুত। এখন আমি কি করি? এবার বুঝতে পারলাম যে শব্দটা আমার কানের মধ্যে হচ্ছে না, অন্য কোনো কানের উৎপত্তি। এতে কোনো সন্দেহ নেই যে এরই মধ্যে আমি বিবর্ণ হতে শুরু করেছি। আমার মধ্যে কোনো স্বাভাবিকতা নেই। তাই আমি উচ্চস্বরে একটানা কথা বলতে লাগলাম, আরো আরো জোরে কথা বলছি আমি। তবুও শব্দটা ক্রমেই বাড়ছে। আমি তখন পাগলের মতন। তখন আমি কি বা করতে পারতাম? শব্দটা ক্ষীণ এবং দ্রুত লয়ের, একটা খড়ির তুলো দ্বারা ঢেকে রাখলে যেরকম শব্দ হয় ঠিক সেই রকম শব্দ। কিন্তু আমি যেন দামামার আওয়াজ শুনছি খুব কাছের থেকে। আমার আবার মৃত্যুটা গেল। অফিসাররা সেই শব্দ শুনতে পেল না। আমি আবার কথা বলতে শুরু করলাম খুব জোরে জোরে এবং খুব দ্রুত। নিজের উপর কোনো নিয়ন্ত্রণ নেই। শব্দটা কিন্তু লাফিয়ে লাফিয়ে বেড়েই চলেছে। এবার দাঁড়িয়ে সাধারণ বিষয় নিয়ে তর্ক করলাম।
গলার পর্দা আরো উঁচুতে তুলে অঙ্গভঙ্গি করতে লাগলাম, কিন্তু কিন্তু শব্দটা বেরিয়ে যাচ্ছে, থামছে না কেন? একে থামানো দরকার। তাই ভারী পা ফেলে মেঝেতে হাঁটতে লাগলাম, কিন্তু তাতেও কোনো ফল হলো না। শব্দটা কমেই বাড়ছে। হে ঈশ্বর, আমি এবার কি করব? আমার পথ দেখাও। এবার আমি পাগলের মতন বকতে লাগলাম, আপল তাবল বকছি। বকার ফলে মুখ থেকে ফেনা উঠলো, তবু বক বক থামালাম না। আমি তখন কি করছি আমি জানি না, কিছুই বুঝতে পারছি না। যে চেয়ারটা আমি বসেছিলাম সেটাকে একটু উঁচু করে শব্দ করে আবার তক্তার উপর বসালাম, কিন্তু তাতেও নিস্তার নেই। সেই সবকিছু ছাপিয়ে শব্দটা বাড়তেই লাগলো, জোরে জোরে জোরে। ওরা কিন্তু তখনও মনের সুখে কথাবার্তা বলছে, হাসছে, আর চোখে আমাকে লক্ষ্য করছে। কিন্তু এটা কি করে সম্ভব যে ওরা শব্দটা শুনতে পেয়েছে? ওর ফলে ওরা সন্দেহ করছে, ওরা সবকিছু জানতে পেরেছে। আমার ভয় নিয়ে ওরা মজা করছে, আমি এইটাই ভেবেছিলাম। কিন্তু এই জ্বালার থেকে আর অন্য সবকিছু অনেক ভালো ছিল। এই বিদ্রুপ বানের চাইতে অন্য সবকিছুই সহ্য করা যায়। ওদের সঠতার হাসি আমি আর সহ্য করতে পারলাম না। মনে হলো চিৎকার করে উঠি, কিন্তু তা না হলে তো মারা যাবো। হয়তো আবার শোনো, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এবার আমি সত্যি চিৎকার করে বললাম, শয়তানের দল, এই শয়তানি থামাও। স্বীকার করছি আমি এই কাজটা করেছি। আমি ওই বুড়োটাকে দম বন্ধ করে মেরেছি। তারপরে তক্তার তলায় শুয়ে রেখেছি। ওরে শকুনের চোখ আমাকে আর কোনোদিন জ্বালাবে না। কি দেখছো কি? আমি মেরেছি, তবে ওই দেহ তো ওরা আর পাবে না। পাবে শুধু কাটা মুন্ডু, কাটা হাত আর টুকরো করা সব পা। সব আলাদা। কোনো তক্তাগুলো খুলে ফেলো। এইখানে এই তো তার ভয়ালির পিণ্ডের শব্দ। কেন যে সেই পিণ্ডটাকে ছুরির গায়ে একদম কুচি করলাম না? কি হলো? খোলো। ওইখানে আছে সেই পুরোটা দেহ, তার হৃদয়ের আওয়াজ ধক ধক করছে। খোলো। এতক্ষণ আপনারা শুনলেন এডগার অ্যালান পোয়ের দ্য টেল হার্ট। আজকের গল্পটির নাট্যরূপ দিয়েছেন তাপস ঘোষ। গল্প পাঠে পুলিশ অফিসারের চরিত্রে তমাল কুণ্ডু, বৃদ্ধ চরিত্রে তাপস ঘোষ, গল্পের কথক মনতোষ বিশ্বাস, পোস্টার ডিজাইন মনতোষ, সম্পাদনা তমাল, সামগ্রিক পরিচালনায় তাপস ঘোষ। যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ও ভালো কথা, যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডাউন মিস্ট্রি লেন।